স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শুরুতেই পশ্চিমবঙ্গ নির্বাচন প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ খেলায় হ্যাট্রিক বিজয়ের দ্বার প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বেসরকারি ফলাফলে 292 আসনের মধ্যে তৃণমূল এগিয়ে 216 আসনে, আর 75টি আসনে এগিয়ে বিজেপি। মমতার বিজয় স্পষ্ট হয়ে ওঠার সঙ্গে সঙ্গে চারদিক থেকে নেমে আসছে অভিনন্দনের ঢল। এদিকে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দুই জয় পেয়েছে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মাসুদের রিপোর্টে বিস্তারিত। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ দখলে প্রায় মরিয়া হয়ে লড়াইয়ে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছেড়ে কথা বলেনি তৃণমূল কংগ্রেসও। টান টান উত্তেজনা, আক্রমণ আর পাল্টা আক্রমণের পর অবশেষে শেষ হাসি হাসতে চলেছে মমতা। বাংলা আস্থা রাখল মমতার উপরেই। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিশেষ নজর ছিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনের উপরে। সেখানে দীর্ঘ সময় পিছিয়ে ছিলেন মমতা। এরপর আসনটির ফল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে 1622 ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে। এমন ঘটনায় ভোট লুট হয়েছে বলে আদালতে যাওয়ার ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। Ultimately, I'll go to Constitution bench because whatever they have done for this time in Bengal. তবে জয়ের খবরে কলকাতার কালীঘাটে মমতার বাড়ির কাছে তৃণমূল শিবিরে দুপুর থেকে শুরু হয় আনন্দের বন্যা। তবে কর্মীদের এখনই উল্লাস না করার বার্তা দিয়েছেন মমতা। বাংলার জয়, বাংলার জয়, বাংলায় পড়ে, বাংলায় পড়ে। এই জয়ের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ফল ঘোষণা হচ্ছে। প্রাথমিক ভোট গণনায় আসামে বিজেপি এগিয়ে থাকলেও তামিলনাড়ুতে ডিএমকে বিজয় উৎসব শুরু করে দিয়েছে এবং কেরালায় সিপিএম এর নেতৃত্বাধীন জোট এলডিএফ আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বলে আভাস মিলেছে। 294টি আসনের মধ্যে ভোট হয়েছে 292টি আসনে। 7,32,00,000 ভোটারের মধ্যে ভোট দিয়েছে প্রায় 81%। বিধানসভার মোট আসন 294টি থাকলেও নির্বাচনের মধ্যে 2 প্রার্থীর মৃত্যু হওয়ায় 2টি আসনের নির্বাচন বন্ধ করা হয়। মাসুদ রানা, নিউজ 24। এদিকে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতাকর্মীদের বিজয়ী মিছিল না করার অনুরোধ জানিয়েছেন। তিনি সকলকে ধন্যবাদ দিয়ে জানিয়েছেন, এবার লড়াই হবে করোনার বিরুদ্ধে। I must congratulate my people, all the people. And I am grateful to my Bengal people, and whatever we have given the commitment to the people, we will fulfill all the commitment. And don't worry for Nandigram, forget one thing. For struggle, you have to sacrifice something. I struggle for Nandigram because I fought a movement, so I have forgotten now. It's okay. Let the Nandigram people, whatever they have given the verdict, I accept that. I don't mind for that because it's a match. It is nothing. So we won more than 2-1 seat. That is a landslide victory. And BJP has lost the election, and they have played so many dirty politics, dirty tricks. Even all the officers are saying, with high officials, you are under watch, you are under watch, you are under watch. পশ্চিমবঙ্গে তৃণমূলের এই জয় প্রত্যাশিত বলেই মত দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মমতার বিরুদ্ধে শক্ত কোনো নেতা দাঁড় করাতে না পারাটাই বিজেপির সবচেয়ে বড় ব্যর্থতা। আর মমতার এই জয়ের পর বাংলাদেশ সরকারের তিস্তা নিয়ে আরো জোরালো দাবি জানানো উচিত বলে মনে করেন কূটনীতিকরা। করোনার যে দ্বিতীয় ঢেউ, যেটা আসার পর শেষ যে 3টি পর্যায়ে নির্বাচন হয়েছে, সেই 3টি পর্যায়ে কিন্তু বিজেপি একেবারেই ভালো করতে পারেনি। কারণ সেই সময় মানুষের ক্ষোভ, অসন্তোষ গোটাটাই কেন্দ্রের ভারত সরকারের বিরুদ্ধে ছিল। যে সরকারের পরিচালনার দায়িত্বে রয়েছেন ভারতীয় জনতা পার্টি, ফলে মানুষের ক্ষোভ সেখানে সঞ্চারিত হওয়াতে যেটা দেখা যে ভোট যতটা পড়ার কথা ছিল ততটা পড়েনি, ভোটার অনেক কম পড়েছে আগের থেকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কোনো প্রতিফলন তো ঘটেইনি। উল্টে যেটা হয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ যেটা হয়েছে সেটা প্রতিফলিত হয়েছে ভোটের বাক্সে। সার্বিক ক্ষেত্রে তো এটা কোনো ইফেক্ট থাকার কথা না।
আর যদি আমরা ধরি যে তিস্তার ক্ষেত্রে আমি মনে করি না যেটা বড় কোনো, কারণ আমাদেরকে চূড়ান্ত হিসাবে আমাদেরকে কিন্তু কেন্দ্রীয় সরকারের সাথে এই নিয়ে আলোচনা করতে হবে, পশ্চিমবঙ্গের সাথে না। পশ্চিমবঙ্গকে সাথে নেওয়া কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, আমাদের দায়িত্ব না। এবার দেশের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবেলায় দেশের মানুষের জন্য টিকা আনা হয়েছে, ভবিষ্যতে আরো টিকা আনা হবে। এজন্য যত টাকার প্রয়োজন হোক সরকার তা খরচ করবে। মোবাইল পরিষেবার মাধ্যমে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় অন্যান্য রাজনৈতিক দলকে ঘরে বসে সরকারের বিরোধিতা না করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। আমাদের এই বিপদের দিনে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের নিরলস সচেতনতা, এই জন্য পরম প্রভুর কাছে আমার প্রার্থনা। আর কিছু অনেক ধন্যবাদ। করোনার কারণে ক্ষতিগ্রস্ত ভোলার বাদল চন্দ্র দে গত বছরের মতো এবারও মোবাইল পরিষেবার মাধ্যমে ২৫০০ টাকা আর্থিক সহযোগিতা পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই কৃতজ্ঞতার কথাই জানাচ্ছিলেন ভিডিও কনফারেন্সে। সারা দেশে তার মতো ৩৬.৫ লাখ মানুষকে দেয়া হচ্ছে এই সহযোগিতা, যে আপনাদের পাশে এভাবে থাকতে পারি। গণভবন থেকে এই ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনায় মানুষের জীবন রক্ষার পাশাপাশি অর্থনীতির চাকাও সচল রাখার চেষ্টা করছে সরকার। একদিকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া, অপরদিকে তাদের খাদ্যের ব্যবস্থা, তাদের জীবনটাকে সচল রাখার ব্যবস্থা, সেটা কিভাবে করা যায় আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। দুর্যোগের এই সময়ে সরকার এবং সরকারি দল যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, অন্যান্য রাজনৈতিক দলকেও তা অনুসরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনেকেই শক্তিশালী বিরোধী দল চায়, আমরা তো বিরোধী দলে ছিলাম। আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে, এটাই বিরোধী দলের কাজ। কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা বিবৃতি আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান সরকার প্রধান। আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো, আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেবো। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি, সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। ক্ষতিগ্রস্ত মানুষকে শুধু অর্থ সহায়তাই নয়, দুস্থ মানুষদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় নিয়ে আসা এবং তাদের জন্য কর্মসংস্থান তৈরির কথা জানান প্রধানমন্ত্রী। আর এজন্য স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উদ্যোগী হতে বলেন তিনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাশিয়ার টিকা উৎপাদন করতে এরই মধ্যে ফর্মুলা গোপন রাখার শর্তে চুক্তি করেছে বাংলাদেশ। কদিন আগেই এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে টিকা কিনতে চীন ও রাশিয়ার সাথে চুক্তির চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও ভারতের সাথে সীমান্ত বদ্ধের সময়সীমা বাড়তে পারে বলেও আভাস দেওয়া হচ্ছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। যোগান না থাকে ২৬ এপ্রিল থেকে দেশে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করা হয়। টিকা সংকটে রবিবার বেশ কিছু কেন্দ্রে দ্বিতীয় ডোজও পায়নি অনেকে। এমন বাস্তবতায় বেশ কিছু দিন থেকে ভারত ছাড়াও অন্য উৎস থেকে টিকা পেতে জোর চেষ্টা চালাচ্ছে সরকার। সম্প্রতি ঔষধ প্রশাসন অধিদপ্তর জরুরি ব্যবহারে চীন ও রাশিয়ার টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। প্রতিষেধক পাওয়ার ব্যাপারে আশাবাদী হলেও টিকা আসা বা চুক্তির বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানেন না টিকা বিতরণ ও প্রস্তুত কমিটির প্রধান। আমরা নির্দিষ্ট তারিখ বলতে পারছি না, এটা দুই দেশের বিষয়। আমরা চুক্তিপত্র দুই দেশে বিশ্লেষণ করার বিষয় আছে, সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু রয়েছে। আমরা যে ব্যাপারে সচেষ্ট আছি যাতে করে যত শীঘ্র সম্ভব এই কাজগুলো সম্পাদন করে আমরা আনতে পারি, আমরা সেভাবে কাজ করছি। টিকা পেতে দেরি হলে দ্বিতীয় ডোজ নিতে ১২ সপ্তাহ পর্যন্ত অপেক্ষার সুযোগ আছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত আমাদের কাছে চূড়ান্ত পর্যায়ের কোনো তথ্য নেই যেটা আপনাদেরকে আমরা বলতে পারবো, তবে আমাদের দিক থেকে আমরা সক্রিয়ভাবে কাজ করছি যাতে করে আমরা এই যাদেরকে আমরা প্রথম ডোজের টিকা অ্যাস্ট্রাজেনেকা দিয়েছি তাদের তৃতীয় ডোজের টিকা দেওয়াটা নিশ্চিত করতে পারি। ভারতের বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সীমান্তে যোগাযোগ বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমার মনে হয় যে ভারতের সাথে যে সীমান্ত বন্ধ আছে এবং এরোপ্লেনও বন্ধ আছে, সেটা হয়তো বর্ধিত করা হতে পারে। আসন্ন ঈদের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জোর দিচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
বর্তমান সরকার একটি কোম্পানি ও দেশকে ভ্যাকসিন সংগ্রহ করতে দিয়ে জনগণকে বিপদগ্রস্ত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দেয়া এক অনলাইন বক্তব্যে তিনি একথা বলেন। হয়ে যাওয়াতে এখন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে অবস্থা এবং গোটা দেশের মানুষ আজকে অত্যন্ত অনিশ্চয়তায় ভুগছে, আস্থাহীনতায় ভুগছে এবং আশঙ্কায় ভুগছে। তাদের নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকেই এবং একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম তারা গ্রহণ করেছিল, যে কারণে আজকে গোটা জাতি আজকে বিপদগ্রস্ত হয়েছে। সরকার যে সম্পূর্ণ দায়িত্বহীনতার সঙ্গে একেবারে বলা যেতে পারে যে আপনার একটা অপরাধমূলক একটা কাজ করেছে, তা হচ্ছে যে তারা বিকল্প উৎসের কোনো অনুসন্ধান করেনি। ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যখন পাশে আছে তখন এই দুঃসময় একদিন কেটে যাবে। ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী 2022 সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সংক্রমণ এবং মৃত্যুর হারে যে বিপজ্জনক বার্তা দিচ্ছে, এই বিপজ্জনক বার্তা থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে হবে। ভ্যাকসিন যেটা শর্ট পড়বে সে ঘাটতি পূরণেও সরকার ইতিমধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, কাজে এ ব্যাপারে উদ্বেগের কোনো কারণ নেই। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন শ্রমিকরা। তাদের দাবি মানা না হলে 4 মে সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা। এ সময় সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান এবং খাদ্য সহায়তা প্রদান করার দাবিও জানান পরিবহন শ্রমিক নেতারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন নাইমাল জিকোর প্রতিবেদন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথমবারের মতো দেশে সরকার ঘোষিত টানা লকডাউনের প্রায় 3 সপ্তাহ পার হতে চলল। এরই মধ্যে ব্যবসায়ী ও রাইড শেয়ার করা চালকদের আন্দোলনের মুখে খুলে দেওয়া হয়েছে মার্কেট, শপিং মল, ব্যক্তিগত যানবাহন। তবে বন্ধ শুধু গণপরিবহন। এবার রাস্তায় তারাও নেমেছেন। গাবতলীতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন সহ 3 দফা দাবি জানান তারা। তৃতীয় লকডাউনে আজকে মার্কেট আমাদের সাথে ছিল, ওদের ওপেন করে দিল, আমাদের দিল না। তাইলে আজকে আমাদের সাথে তো তাদেরকে ইন করতে পারতো যে মার্কেট পরিবহন বন্ধ থাকবে, সেটা কিন্তু করে নাই। এদিকে গণপরিবহন চালুর অনুমতির দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ। ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন মালিকদের ব্যাংক ও কিস্তির সুদ মওকুফ সহ 5 দফা দাবি জানান তারা। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে জেলার পরিবহন শ্রমিক ইউনিয়ন। একই দাবিতে রাজশাহীতেও বিক্ষোভ মিছিল করেছেন পরিবহন শ্রমিকরা। আমাদের স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য ব্যবস্থাটা করে দিক। আমার 70 লক্ষ শ্রমিক এবং তাদের পরিবার নিয়ে যেন আমরা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। ওএমএসের চাল 10 টাকা কেজি ধরে শ্রমিকদেরকে দিতে হবে, আমরা তা কিনে নেব। এই মূল আমাদের 3টা দাবি। নোয়াখালী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন খোলার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে পরিবহন মালিক ও শ্রমিকরা। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। করোনায় যখন গণপরিবহন বন্ধ তখনও সড়কে থামেনি মৃত্যুর মিছিল। সিলেটের জৈন্তাপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছেন 5 জন। গত 1 বছরে দেশের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6,686 জন আর আহত হয়েছেন 8,600 জন। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার রাতে মারা যাওয়া ভাইয়ের পরিবারকে সান্ত্বনা দিতে রোববার ভোরে পরিবারের 7 সদস্য নিয়ে সিলেটের জৈন্তাপুরের একটি গ্রাম থেকে রওনা হন সাবেলা বেগম। তবে শোকার্ত মানুষদের সান্ত্বনা দেওয়ার পরিবর্তে নিজেরাই শোকে পরিণত হন। মানে ওইখানে আমার মার এক ফুফাতো ভাই মারা গেছেন গতকাল শেরির সময়, তো ওনাকে দেখতে যাইতেছেন। শেরির সময় খবর আইছে, তো সকালে তারা মোরাবাড়ি যাওয়ার আসলা। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামীণ সড়ক থেকে সিলেট তামাবিল আঞ্চলিক মহাসড়কে উঠে পরিবারটিকে বহনকারী সিএনজি অটোরিকশা। ঠিক তখনই তামাবিলগামী একটি ট্রাক চাপা দেয় অটোরিকশাকে। ঘটনাস্থলেই 4 জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। গাড়ি চাইয়ে আর কি রওনা দিছে, ফেরিঘাটায় এই ঘটনাটা ঘটেছে। ঘটনাটা তো মনে করো যে আমরা গ্রামের রাস্তা থেকে গিয়া মেন রোডে উঠে আর হওয়া থেকে ট্রাকে মারি দিছি। সিএনজিরে ফালাইয়া জায়গার 4 জন মারা গেছে আর ওই
উসমানিত লিয়ে আওয়ার সময় মেডিকেল দরবার শ্বাস দিয়া আওয়ার সাথে অন্য একজন মারা গেছে। আর দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস। পুলিশ জানায় এই ঘটনায় ট্রাক চালককে আটক করে আদালতে তোলা হবে। ট্রাকটা জাফলং এর দিকে চলে গেছে, এটা একটা ড্রাম ট্রাক। এটাকে ধরার জন্য আমরা 3টা পার্টি, জয়ন্তপুর থানার পার্টি সহ আমরা সচেষ্ট আছি। আশা করা যাচ্ছে অল্প সময়ের ভিতরে আমরা ট্রাক চালক সহ আমরা ট্রাকটাকে উদ্ধার করতে পারবো। 3 বছরের মধ্যে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয় 2018 সালে 5,860 জনের। 2019 সালে এই সংখ্যা দাঁড়ায় 5,227 জনে। 2020 সালে নিহত হন 4,989 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বয়নশিল্পের ইতিহাসে ঐতিহ্য আর আভিজাত্যের জায়গা দখল করে আছে জামদানি শিল্প। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই শিল্পের সাথে জড়িত বহু কারিগর করোনার ঢেউয়ে প্রায় 2 বছর একেবারে টালমাটাল জীবন যাপন করছেন তারা। লকডাউনের কারণে নেই ক্রেতার সমাগম, এমনকি ঈদকে ঘিরেও নেই ব্যস্ততা। এ পরিস্থিতি চলমান থাকলে জামদানি রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে দেশ, এমনটাই বলছেন জামদানি শিল্পীরা। শকুনা বীর জানাচ্ছেন বিস্তারিত। পান্নাহাজার, তেরছা, করলা, ময়ূর প্যাঁচমার, কলকাপার, জুঁইবুটি, আঙুরলতা এমন হরেক নকশায় নিজ স্বকীয়তা মেলে ধরে এক একটি জামদানি। আভিজাত্যে মোড়ানো আটপৌরো এ শাড়ির ভাঁজে ভাঁজে কেবল নারীর সৌন্দর্যই নয়, একই সাথে প্রকাশ পায় বুনন শিল্পের ইতিহাস ও ঐতিহ্য। বয়নশিল্পের ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো, কিন্তু ইতিহাসের পাতায় এখন পর্যন্ত জামদানি শিল্পের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় মসলিনের উত্তরসূরি এই জামদানি শিল্প। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোতে গড়ে উঠেছে জামদানি পল্লী, যেখানে কাজ করছেন প্রায় 2500 কারিগর। পরিশ্রম অনুযায়ী নেই পর্যাপ্ত মজুরি, তবুও সানন্দে রয়েছেন এই পেশায়। বাবা ঘুরাইছে, পরে আমগর শিখাইছে, আমরা ঘুরাই। কত ঘন্টা কাজ করতে হয়? আমগর এই 13-14 ঘন্টা। একদিনে যেরকম আধা হাতের আর কি এক চাক কম হয়। 10,000 টাকার কাজ করলে শাড়ি বললে 1 মাস লাগে পুরো। করোনা মহামারীতে গেল বছর থেকে চলতি বছর একেবারেই ধোঁয়াশা দেখছেন এই শিল্পের কারিগররা। লকডাউনের কারণে নেই ক্রেতা সমাগম, এমনকি ঈদকে ঘিরেও নেই ব্যস্ততা। এবার পাইকার আর এই কাস্টমার দুইটার একটু অনেকটি কমতি। মাসে পাইছি 2, 3, 4, 5টা পাইছি অর্ডার, একটা খালি ভাই মাসে 1, 2টা। আগে যেভাবে ঈদ আইলে আমরা কাজ করছি, সিয়ারি খায়া কাজে বসছি, তারপরে রাত্রে 8টা-9টা পর্যন্ত কাজ করছি, এইটা এখন আর নাই। লকডাউন একরে এমন করছে মহাজনরা কাপড় বিক্রি করতে পারে না, আমগরও টাকা পয়সা দিতে পারে না। নেই সরকারি প্রণোদনা, এমনকি বিনা শর্তে সরকারি ঋণ সহায়তার কথা থাকলেও সেখানেও রয়েছে নানামুখী বাধা। ওই বাজেট আমাদের মতো নিম্ন আয়ের লোকেরা যদি অর্থনৈতিক কোনো সুবিধা না পায়, তাহলে এই বাজেট মুখে আর সংসদে এর কোনো যুক্তি মিলে না। আমি বহু ব্যাংকে গেছি, ডাচ বাংলা গিয়া ডাইরেক্ট ইন টোটাল জামদানির উপরে কোনো ঋণই নেই। এভাবেই চলতে থাকলে জামদানি শাড়ি রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে দেশ, এমনটাই বলছেন কারিগররা। সুকন্যা আমির, নিউজ 24, তারাবো, রূপগঞ্জ। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারে। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ইসলামপুরের কাপড় ব্যবসায়ীরা। তবে এবার বেচাকেনা অন্য বারের তুলনায় কম বলে জানান তারা। চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় কিছুটা হতাশ তারা। বলছেন ঈদ পর্যন্ত বাজার খোলা থাকলে কিছুটা ক্ষতি কাটিয়ে নেওয়া সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার পুরান ঢাকার ইসলামপুর। সারা বছর তো থাকেই, ঈদকে কেন্দ্র করে এই এলাকার বিশাল বাজার শুরু হয় শবে বরাতের আগেই।
দেশে তৈরি পোশাক এবং বিদেশ থেকে আমদানি করা বিশেষ করে পাইকারি থান কাপড়ের বাজার হিসেবে পরিচিত হলেও এলাকাটিতে খুচরা কাপড়ের দোকানও রয়েছে সারি সারি। উৎসবকে কেন্দ্র করে এই পাইকারি বাজারে ব্যবসা থাকে জমজমাট। তবে এবারে দৃশ্যপট একেবারেই আলাদা। বেড়েছে করোনার প্রকোপ, আর তাই সারা দেশে চলছে লকডাউন। গণপরিবহন বন্ধ থাকায় সারা দেশের ব্যবসায়ীরা এবার আসতে পারেনি এই পাইকারি বাজারে, আর তাই বেচা কেনাও কম বলে জানান বিক্রেতারা। লকডাউন খোলা হয়েছে ঠিকই, কিন্তু এখানে তো গণপরিবহন অফের কারণে আমার কাছে কাস্টমাররা আসতে পারতেছে না। সুযোগ দিয়েছে এই কারণে মোটামুটি তাও বাংলাদেশের ব্যবসাটা চলতেছে। তা আমরা তো আশা রাখি একটু ভালো করার জন্য, যদি একটু আগে সময় দিত তাহলে আরো ভালো হতো। এবছর না হলেও প্রতিবারই ঈদ মৌসুমে এ বাজারে প্রায় 1000 কোটি টাকার লেনদেন হয় বলে জানান বাংলাদেশ বস্ত্র সমিতির নেতারা। কাপড় নিয়ে যে ওটাকে প্রস্তুত করার জন্য যে সময়টা, পর্যাপ্ত সময়টাও তো তারা পায়নি, যার জন্য রেডিমেড আইটেমের মধ্যে 2-4টা আইটেম যেগুলো আছে ওগুলাই হয়তো টুকটাক বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের যারা হোলসেল পর্যায়ে, উৎপাদন পর্যায়ে এসে আমরা মার্কেটিং যেগুলো করি সেই পণ্যের কোনো বিক্রি আমাদের নেই। যদি 1 লক্ষ টাকা 3 বছর আগে বেচা কেনা হয়েছে, গত বছর হয়েছে 25,000 টাকা, এবছর 10,000 টাকা। কর্মচারী ভাইয়েরা আছে, এ পর্যন্ত আমরা কোনো সরকারের কাছ থেকে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনো সহযোগিতা আমরা পাই নাই। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়বে এমন প্রত্যাশা ইসলামপুর পাইকারি বাজারের এই ব্যবসায়ীদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গায় নলকা ফুলজোর ডিগ্রি কলেজের কাছে হাত পা চোখ বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ ফেলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যার আগে ঘটনাটি দেখতে পেয়ে এক স্কুল ছাত্র 999-এ কল দিলে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। যুবকটির বয়স আনুমানিক 36 বছর। স্কুল ছাত্রটি জানান, একটি সাদা মাইক্রোবাস মহাসড়কের পাশে এসে মরদেহটি ফেলে রেখে হাটি কুম্বল গোল চত্বরের দিকে চলে যায়। পরে হাত পা চোখ বাঁধা মরদেহ দেখে তিনি পুলিশকে জানায়। খুলনায় স্বেচ্ছাসেবী সংগঠন উরুপের উদ্যোগে নগরীর 200 জন পথচারীকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মানবতার জন্য আমরা স্লোগানের এর আগে সংগঠনটির পক্ষ থেকে দুস্থ, অসহায়, ছিন্নমূল মানুষ ও এতিমখানায় সাহায্য করা হয়েছে। সমাজের বিত্তবানরাও একইভাবে দুস্থ অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়াকে যমুনা ব্যাংক পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালক কানুতোষ মজুমদার, ইসমাইল হোসেন সিরাজি, সিরাজুল ইসলাম ভরসা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা। তিনি বীর মুক্তিযোদ্ধা বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর সন্তান। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন নির্বাচিত পরিচালকও। গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 37 পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও প্রধান সূচক বেড়েছে 129 পয়েন্ট। সূচকের পাশাপাশি এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। রোববার ডিএসইতে মোট 1406 কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ। দেখছে নিউজ 24 রাত 10টার সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈরী নীতি অনুসরণ করতে যাচ্ছেন বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। রোববার এমন খবর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। পরমাণু কর্মসূচির বিষয়ে বাইডেন প্রশাসনের কৌশল প্রকাশের আগেই এমন অভিযোগ করল পিয়ংইয়ং। চলতি সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বাইডেন। এর আগে 4 মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরীয় নেতা কিম জং উনের পরমাণু কর্মসূচিতে লাগাম টানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলেও উল্লেখ করেন বাইডেন। এবার নিউজ 24 স্পোর্টস। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিততে হলে বাংলাদেশকে করতে হবে অসাধ্য সাধন, সেই সাথে গড়তে হবে রান তাড়ার বিশ্ব রেকর্ড। আলোর স্বল্পতায় চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের সংগ্রহ 5 উইকেট হারিয়ে 177 রান। বিস্তারিত রিপোর্টে। পরাজয়ের সংখ্যাটা প্রথম ইনিংস শেষেই তৈরি হয়েছিল, আর সময়ের সাথে সেটাই সত্যি হতে চলেছে। ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে পরাজয়ের মুখে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে চতুর্থ দিনের শেষ সেশন পার করতে সক্ষম হলেও মাত্র 5 উইকেট হাতে রেখে শেষ দিনে হারের সংখ্যায় থাকবে টাইগাররা। 259 রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করা লঙ্কানরা থেমেছে 9 উইকেটে 194 রান সংগ্রহ করে। সময় যত গড়িয়েছে ব্যাটসম্যানদের জন্য উইকেট ততই কঠিন হয়েছে, তাই বাংলাদেশকে যে চতুর্থ ইনিংসে ভুগতে হবে তা অনুমান করা যায় খুব সহজভাবেই। তাইজুল ইসলামের 5 উইকেট শিকারের কীর্তি তাই ভুলে যেতে সময় নেয়নি বাংলাদেশ। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ভালো করার সুবাদে যে স্বস্তি এনে দিয়েছিল তাইজুল, দিনের খেলার সমাপ্তি ঘোষণা করার আগে তা মিলিয়ে গেল। জয়ের লক্ষ্য 437 রানের, ড্র করতেও খেলতে হবে প্রায় 150 ওভার। শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে এমন কঠিন সমীকরণের মুখেই টাইগাররা, কিন্তু এর জবাবে শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। দলীয় সংগ্রহ 100 পার হওয়ার আগেই ফিরে যান টপ অর্ডারের 3 ব্যাটসম্যান। 171 রানের মধ্যেই ফিরলেন সেরা 5 ব্যাটসম্যান। স্পোর্টস ডেস্ক, নিউজ 24। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ নিয়ে বিশেষ প্রতিবেদন দিয়ে শেষ করছে এখনকার আয়োজন। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী আজ। চলচ্চিত্র পরিচালনায় তার অসাধারণ নৈপুণ্য এবং মানবিক দৃষ্টিভঙ্গি এক নতুন মাত্রা যোগ করেছিল বাংলা সিনেমায়। 1955 সালে পথের পাঁচালী চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর ব্যাপক দর্শক নন্দিত হয়, এমনকি ভারতবর্ষের বাইরেও ছবিটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। কিংবদন্তি নির্মাতার বর্ণিল কর্মজীবন তুলে ধরছেন চন্দ্রানী চন্দ্রা। বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক সত্যজিৎ রায় শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিশ্বে পরিচিত লাভ করেছিলেন। 1921 সালে 2রা মে কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা সুকুমার রায় এবং পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী দুজনই বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তার পূর্বপুরুষের ভিটা ছিল কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ভাবনা এক ও অদ্বিতীয়। 1955 সালে পথের পাঁচালীর সঙ্গে চলচ্চিত্র সফর শুরু করেছিলেন। প্রায় 4 দশকের দীর্ঘ ক্যারিয়ারে মোট 36টি সিনেমা নির্মাণ করেছেন। বর্ণিল কর্মজীবনে বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে 1992 সালে বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য অস্কার সম্মানে ভূষিত হয়েছিলেন সত্যজিৎ রায়। তার অমর সৃষ্টি গোয়েন্দা চলচ্চিত্র ফেলুদা ও প্রফেসর শঙ্কু, 2টি মিউজিক্যাল ছবি গুগা বাবা, হীরক রাজার দেশে, এখনো বাংলা সিনেমার 2টি হীরক খণ্ড বিশেষ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।